নমস্কার, আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান আজকাল পরশু। এই অনুষ্ঠান অ্যাস্ট্রোলজির A to Z অনুষ্ঠান। কেন বললাম অ্যাস্ট্রোলজি মানে কি? অ্যাস্ট্রোলজি আমাকে আপনাকে কিভাবে কাজে লাগাতে আমাদেরকে ভালো রাখতে পারে, আমরা আমাদের জীবনের সফলতার প্রত্যেকটা সিঁড়িতে অ্যাস্ট্রোলজিকে কিভাবে কাজে লাগাতে পারি এবং অ্যাস্ট্রোলজির পিন পয়েন্ট নক্ষত্রের ভূমিকা কি, এই সবটা নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা হয়। এবং যিনি অনুষ্ঠানে আলোচনা করেন তিনি হচ্ছেন আচার্য অর্ণব ভারতী। অনেক অনেক স্বাগত দাদা। হ্যাঁ, নমস্কার নমস্কার দর্শক বন্ধু। আগাম হোলির শুভেচ্ছা। হ্যাঁ হ্যাঁ, আমাকে তো এখানে আসতেই দেখো না, এখানে একজন বললো দাদা একটু না না প্রোগ্রামে বসবো, বলতে দাদা একটা টিপ দিয়ে দিই। হ্যাঁ দাও, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এটা কিন্তু কোনো তিলক কিংবা আমি অর্ণব বাবা এরকম ব্যাপার নয়। আমি আপনাকে দেখেই তো হোলির শুভেচ্ছা জানালাম। এটা কিন্তু হোলির জন্য এখান থেকে চ্যানেল থেকে আমাকে একটু সাজানো হয়েছে, আমি সেজেছি এই পর্যন্ত। তা শুরু করি আজকের আলোচনা। আজকে যেহেতু হোলির কথা দিয়ে আমাদের শুরুটাই হলো, তাহলে হোলি প্রসঙ্গ নিয়ে এগিয়ে যাই। হ্যাঁ, হোলি প্রসঙ্গ নিয়ে এগোতে গেলে আমার অ্যাস্ট্রোলজি ছাড়া আমার একটা শখ আছে, সেটা হচ্ছে কবিতা লেখা। আমি প্রচুর কবিতা লিখি আর কি। তো একটা সময় অনেক ছোটবেলায় দেশে আমার কবিতা একবার ছাপাও হয়েছিল। হ্যাঁ, তো হোলি প্রসঙ্গ নিয়ে শুরু করতে বলতে 5 তারিখেই হোলি রয়েছে। আজকে হোলি নয়, কিন্তু 4 তারিখে হোলি রয়েছে। 3 তারিখে, হ্যাঁ 3 তারিখে দোল, 4 তারিখে হোলি। তো যেহেতু হোলিতে আমার কোনো অনুষ্ঠান নেই, তো আজকে সেই জন্য আপনাদের সকলের সাথে হোলির আনন্দটা একটু শেয়ার করে নিলাম আপনাদের সঙ্গে, এবং যারা আমার ইউটিউবের দর্শক বন্ধু আছে তাদের সঙ্গে আমি হোলিটা একটু শেয়ার করে নিলাম। এবং একটা আমার নিজেরই লেখা একটা কবিতার 4টে লাইন দিয়ে শুরু করি। সেটা হচ্ছে, এসেছে হোলি, খেলেছি হোলি, দিয়েছি গায়ে রং, পুরনো পোশাকে নতুন সাজে সেজেছি নিজেই সং। ছোটদের আজ খুশির আমেজ, পড়াশোনা বন্ধ, বাতাসে ভেসে বেড়ায় আজ প্রেমের আবির গন্ধ। বাহ, এটা আরো বড়, আমি জাস্ট 4টে লাইন বললাম। কবিতা লেখার কি কোনো যোগ আছে? না, যদি তুমি বলো একজন অ্যাস্ট্রোলজার হতে গেলে না অনেক কিছু জানতে হয় বলে আমি মনে করি। যেমন কালচার থাকা দরকার, তার মধ্যে লিটারেচার থাকা দরকার, তার মধ্যে একটা বিশ্লেষণী ক্ষমতা থাকা দরকার, তার মধ্যে শুক্রের প্রভাব থাকা দরকার, তার মধ্যে শনির প্রভাব থাকা দরকার, রবির তেজ থাকা দরকার, মঙ্গলের হটকারিতা দরকার, অনেক কিছু বুধ সক্ষেত্র থাকা দরকার। তো এরকম অনেক কিছু একটা চার্ট না ভ্যারি করে। সলিল চৌধুরী দূরদর্শনে একটা ইন্টারভিউতে বলছিলেন, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ইন্টারভিউটা নিচ্ছিলেন, বলেছিলেন যে একজন প্রপার মিউজিক ডিরেক্টর হতে গেলে মিউজিকের প্রত্যেকটা কম্পার্টমেন্ট জানতে হবে। এই প্রত্যেকটা কম্পার্টমেন্ট ইন দ্য সেন্স মানে লিরিক্স, তার মিউজিক অ্যারেঞ্জমেন্ট, তার ইনস্ট্রুমেন্ট, বিভিন্ন ইনস্ট্রুমেন্টের বাজনা। তো আপনার কথা শুনে আমার মনে হচ্ছে অ্যাস্ট্রোলজারের ক্ষেত্রেও কিন্তু এই প্রত্যেকটা কম্পার্টমেন্ট আপনাদেরকে জানতে হয়। হ্যাঁ, একজন অ্যাস্ট্রোলজার যদি ছান্দিক না হয়, একজন অ্যাস্ট্রোলজার যদি তার মধ্যে দর্শনের ভাব, ফিলোসফি যদি না থাকে, তাহলে তো বইটা পড়ে কিছু বুঝবেই না। মনে হবে চোখের সামনে কতগুলো মানে অক্ষর এবং কতগুলো ফর্মুলা ঘোরাফেরা করছে। আমার সামনে যে বসে আছে তার দুঃখ কষ্ট যদি আমি ফিল না করলাম, পালস যদি আমি না বুঝি, আমি তাকে বলবো কি করে? তো ছন্দ ছাড়া জীবন চলে না। আইনস্টাইন খুব ভালো, উনি খুব ভালো বেহালা ভায়োলিন বাজাতেন এবং ছান্দিক। এবং আপনি মানে তুমি যদি দেখো সেই জগদীশ চন্দ্র বোস থেকে আরম্ভ করে সত্যেন্দ্রনাথ বোস পর্যন্ত প্রত্যেকেই খুব ভালো সাহিত্যিক, খুব ভালো লেখা আছে তাদের। তো একজন অ্যাস্ট্রোলজার হতে গেলে তার মধ্যে সাহিত্য, দর্শন, প্রেম, ভালোবাসা, দুঃখ সবই একসঙ্গে থাকতে হবে। তো হোলি নিয়ে আজকে শুরুটা হোক তাহলে। হ্যাঁ, তো মোট কথা হোলি প্রসঙ্গে বলতে গেলে আমি যে কবিতাটা বললাম, আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করবেন, কারণ আমার কমেন্টস বক্স খোলা আছে। কমেন্টে জানাবেন যে কীরকম লাগলো, আরও জানাবেন যে আমাদের অনুষ্ঠান কেমন লাগছে, আমাদের তনুশ্রীর অ্যাঙ্কারিং কেমন লাগছে, আমার বক্তব্য কেমন লাগছে। আমি সবসময় বিজ্ঞানভিত্তিক অ্যাস্ট্রোলজিকে ম্যাচ করে সেটা নিয়ে আমি কালচার করি এবং মানুষকে সেইভাবে দেখি, সেটা কেমন লাগছে, এগুলো কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। কিছু কমেন্ট এসছে দেখলাম আমি, যেমন কমেন্ট করেছেন অর্চনা মাইতি, কমেন্ট করেছেন সমীরেন্দ্রনাথ
বর্ধন, এরা কমেন্ট করেছেন ডেট অফ বার্থ দিয়েছেন বলার জন্য। খুব চাপের ব্যাপার, আমাকে প্লিজ ক্ষমা করবেন, এখানে বসে ডেট অফ বার্থ নিয়ে আলোচনা করা যায় না। তার কারণ 1-1.5 ঘন্টার সময় আমার চেম্বারে একটা চার্ট তৈরি করতে নানা করে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে, আমাকে দেখতে সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা। তো এখানে বসে যদি 1.5 ঘন্টা বসে তো হয়ে গেছে আমার, তাই এখানে আলোচনা করা যায় না। আপনারা জানাবেন আমাদের অনুষ্ঠান কেমন লাগছে, আর সব থেকে বড় কথা কি বিষয় নিয়ে আলোচনা শুনতে কি চান? বিষয় নিয়ে শুনতে চাইছেন, এবং যারা অ্যাস্ট্রোলজি মানেন না তাদের ডাউট কোথায়, কোথায় মানেন না, কেন, কোথায় অসুবিধা হচ্ছে, চেষ্টা করবে আচার্য অর্ণব ভারতী আপনাদের ডাউট এখানে বসে মেটাতে চেষ্টা করব আমি, কারণ অ্যাস্ট্রোলজিটা অথেন্টিক। আর একটা কথা আমি এখানে বলবো, যারা অনুষ্ঠান দেখছেন আপনারা এখানে যখন ফোন করছেন সেই ফোনটা হচ্ছে আপনার ডেট অফ বার্থ দিয়ে একটা মানে আপেক্ষিকভাবে আপনার জীবনটাকে তুলে ধরা, সামগ্রিকভাবে নয়। সামগ্রিক কিন্তু সময়টা নেই, কারণ এইটুকু সময়ের মধ্যে একজন দুজনের কথা বলা মানে বুঝতেই পারছেন আপনার কি হতে পারে, আপনি আপনার জীবনটা কোন দিকে যেতে পারে। কিন্তু যদি আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে বলেন আমি কথা বলতে চাই সরাসরি, সেটা সম্ভব নয়। যেটা হেল্পলাইন নাম্বার রয়েছে এটা বুকিং নাম্বার, যারা আসতে চাইছেন চেম্বারে তারাই কিন্তু এই নাম্বারে ফোন করবেন। এই যে দুটো নাম্বার, একটা টেলিফোন নিয়ে নিই। হ্যাঁ নিয়ে নিই, তবে তার আগে একটা কথা বলি, সুমন বাবু কমেন্ট করেছেন, নাম হচ্ছে সুমন কুমার দাস, তিনি কমেন্ট করেছেন এখানে আর একজন অ্যাস্ট্রোলজারের সম্পর্কে। ভালো কমেন্ট, আমি তাই নিয়ে বলছি না, কিন্তু করবেন না, কারণ আপনারা যারা দর্শক বন্ধু আমরা অ্যাস্ট্রোলজার আপনাদের জন্য কত দূরে দূরে দৌড়ে যাই, আমি যাই না কিন্তু অনেকেই যায় আপনাদের ভালোর জন্য, আপনাদের জীবনটাকে সাজানোর জন্য, তাকে অসম্মানিত আপনি করতে পারেন না। আমার কমেন্ট বক্সে তাকে কমেন্ট করা মানে তাকে অসম্মান করা বলে আমি মনে করি। আমার কাছে প্রত্যেকটা অ্যাস্ট্রোলজার কিন্তু রেসপেক্টেড, প্রত্যেকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, এবং আমরা সবাই কিন্তু আপনাদের জন্য কাজ করি। তো প্লিজ যাকে যেটা বলার দরকার তাকে সেটা বলুন, অন্য কারোর কাছে কারোর সম্পর্কে বলাটা এটা ঠিক নয় বলে আমার মনে হয়। তো কমেন্ট করতে শিখুন, কিভাবে কমেন্টটা করতে হয়, আমাদের অনুষ্ঠান কেমন লাগছে সেটা নিয়ে কমেন্ট করুন, অন্য কাউকে নিয়ে প্লিজ কমেন্ট করবেন না, মার্জনা করবেন, এটা বললাম থেকে প্লিজ কিছু মনে করবেন না আপনারা। নমস্কার, কে রয়েছেন? আমি বেহালা থেকে বলছি, কাকলি সাধুখা। হ্যাঁ কাকুলি, ডেট অফ বার্থ? 19 নভেম্বর 1969। আপনি নিজেই তো? হ্যাঁ হ্যাঁ, 19 নভেম্বর 1968। মানে 19 নভেম্বর 1968। 1968। সময়টা বলুন। 2:15। 2:15 কখন, এম না পিএম? দুপুর 2:15 PM। মঙ্গলবার। হ্যাঁ পিএম। আর কোথায় হয়েছেন? মানে কলকাতাতেই, ওই চিত্তরঞ্জন হসপিটাল। ওকে 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 ওকে। পার্ক সার্কাস চিত্তরঞ্জন? না না, ওই আপনার ওই ভবানীপুরে যে ও ভবানীপুর চিত্তরঞ্জন। আচ্ছা, আপনি টিভির ভলিউমটা মিউট করবেন প্লিজ। হ্যাঁ আমি মিউট করে দিয়েছি। একদম টেলিফোনে কমিউনিকেট করুন। আচ্ছা। মঙ্গলবার দিন জন্ম? হ্যাঁ মঙ্গলবার দিন জন্ম। আচ্ছা, প্রথম কথা বলি, যার সম্পর্কে আপনার নিজের সম্পর্কে জানতে চাইছেন? হ্যাঁ, যে সম্পর্কে জানতে চাই। আচ্ছা, প্রথম কথা হলো, আপনি যদি আপনার সম্পর্কে বলতে হয়, আপনার লগ্ন হচ্ছে মীন এবং রাশি হচ্ছে তুলা। হ্যাঁ, তুলা রাশি, মীন লগ্ন। আচ্ছা, তো এই সম্পর্কে বলতে গেলে হলো, প্রথম কথা হলো আপনি খুব ব্রিলিয়ান্ট, আপনার ধীশক্তি যদি ছোটবেলা থেকে দেখা যায়, আপনার মাথা খুব উর্বর, এবং যার জন্য যে কোনো ব্যাপারেই যখন আপনি মনোনিবেশ করেন কিংবা যখন পড়াশোনা করেন, আপনি খুব সহজেই সেটাকে মাথার মধ্যে নিয়ে নিতে পারেন, এবং যে কোনো ব্যাপারে আপনি খুব যুক্তিগ্রাহ্য, ফট করে কাউকে কোনো ব্যাপারে বাজে কথা বলেন না, কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে গেলে তখন যুক্তি নিয়ে তাকে বুঝিয়ে দেন যে কোনটা ঠিক কোনটা ভুল। এবং আপনার জীবন দর্শন যদি আমি দেখি, আপনি কম্প্রোমাইজ নিশ্চয়ই করেন, কিন্তু একটা মার্জিন পর্যন্ত, তারপরে কিন্তু আপনি ব্রেক করেন, কম্প্রোমাইজ করেন না। কম্প্রোমাইজ করেন না, করবেন না মানে করবেন না, দ্বিতীয় কোনো অপশান নেই, আপনি একদম রুটে চলেন, এরকম একটা রুট আপনার মানসিকতা দেখা যাচ্ছে। রাইট অর রং? হ্যালো, আছেন আপনি কাকুলি? সম্ভবত উনি নেই আমাদের সঙ্গে। না থাকলে আর কিছু বলার নেই, থাকলে আরো অনেক কিছু বলতাম। ওনার অপারেশন যোগটোগ অনেক কিছু রয়েছে, পেটে এবং পায়ে আঘাত, বাতের সমস্যা, চোখের সমস্যা, এগুলো রয়েছে, নেই আর কিছু বলার নেই। আমরা তাহলে আজকে আলোচনা যাবো। ইনফ্যাক্ট গত সপ্তাহে একটা আলোচনা আমাদের অর্ধেক হয়ে রয়েছিল, অর্ধেকও নয়, শুরুই হয়নি। সেটা হচ্ছিল যে জিওমেট্রিক্যাল ডায়াগ্রাম
রিপ্রেজেন্টেড অ্যাস্ট্রোলজিক্যাল কনসেপ্ট। আমার কাছেও ব্যাপারটা খুব নতুন, এবং যেটা নিয়ে আমার মনে হয় আচার্য অর্ণব ভারতের একটা রিসার্চ, এটা একটা রিসার্চ, এটা আমাদের রিসার্চের Definitely. রেজাল্ট। এবং এটার সঙ্গে আমাদের সাধারণ মানুষের জীবন কিভাবে জড়িয়ে? কিভাবে জড়িত দেখো, আগে অ্যাস্ট্রোলজিতে প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা করে অনেক বড় করে বলা হতো, ঠিক আছে। আমি কনসেপ্টটাকে না ছোট করে, যখন ছোট যুগ, এখন টেস্ট ম্যাচ খেলা হয় না, T20 খেলা হয়, তো সেরকম 4টে ট্রায়াঙ্গেলের ওপরে, 4টে ত্রিভুজের ওপরে একটা গোটা চার্ট দাঁড়িয়ে আছে। তো যদি 4টে ত্রিভুজ যদি আমি দেখাই, টিভির পর্দায় আমরা দেখতে হ্যাঁ, পাচ্ছি। তো 4টে ত্রিভুজ যে দেখানো হচ্ছে, এটা যদি একটু জুম করে দেখানো যায়, দেখা যাবে যে ABC একটা ত্রিভুজ, এবং এটা সমবাহু ত্রিভুজ, এই 3টে বাহুই কিন্তু সমান। এই যে সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজের আমি সাইডে জাস্ট লিখেছি AB = BC = CA। এবার আপনারা বলতে পারেন যে এই সমবাহু ত্রিভুজের সঙ্গে অ্যাস্ট্রোলজি কোথায়? অ্যাস্ট্রোলজি পরে আসছি, আগে এখানে জিওমেট্রিটা কি, কিংবা ত্রিভুজের সঙ্গে কোথায় আমাদের চার্ট আমি ম্যাচ করিয়েছি, এটা সম্পূর্ণ আমার তৈরি এই চার্টটা, এবং এই ডায়াগ্রামটা, এই কনসেপ্টটাই আমার এর জন্য কপিরাইটও নেওয়া আছে, দুম করে কেউ এটাকে ব্যবহারও করতে পারবে না। তো এটা হলো আমার ক্রিয়েশন। হ্যাঁ, এবং আপনার এই এতগুলো বছরের মানুষ দেখার অভিজ্ঞতা, ছক ঘাটার অভিজ্ঞতা থেকে আপনি এই জায়গাটা এসে দাঁড়িয়েছেন, এটা কনক্লুশন। হ্যাঁ, এবং এই যে যদি প্রমাণ দিই আপনাদের আমি, তাহলে আপনারা দেখতে পাবেন ওখানে যে AB = BC = CA কেন হচ্ছে, তার কারণ মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু BC, ধনু, মকর, কুম্ভ, মীন, মেষ CA। তার মানে 3টে বাহু সমান হলো, 5টা ভাগে 3টে বাহু সমান হলো, 3টে বাহু সমান হলো সমবাহু, তার মানে 3টে কোণ হচ্ছে 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি, তাহলে সমবাহু ত্রিভুজ যার 3টে কোণ এবং 3টে বাহু সমানের প্রমাণ হলো। এতে কি প্রমাণ হলো? যদি আমি জাস্ট দেখুন, যেখানে A রয়েছে ওটা যদি মেষ ধরি, আর B-তে যদি আমি সিংহ ধরি, আর C-তে যদি আমি ধনু ধরি, তাহলে মেষ, সিংহ, ধনুর 5টা ক্যারেক্টার একেবারে এক হবে, মানে মেন ক্যারেক্টার একেবারে এক। মেষের সাথে সিংহ, মেষের সঙ্গে সিংহ, সিংহের সঙ্গে ধনু, এদের মরাল যেটা মেন ক্যারেক্টার, এটা এক। আচ্ছা, মেষ বিচার করলে সিংহ করা যাবে, সিংহ করা যাবে, ধনু করা যাবে, এদের মরাল একদম এক। কি কি ম্যাচ রয়েছে, ঠিক তার পরের ছবিতে যদি আমি দেখাই, ঠিক তার নিচের ছবিতে, এই ছবিটা যদি উপরে তোলা যায়, তাহলে এর নিচে আর একটা ছবি আছে এক্স্যাক্টলি, ওটা জুম করলে দেখা যাবে আমি মেষে দেখিয়েছি, আর সিংহ এবং এদিকে রয়েছে ধনু, ওতে দেখিয়েছি 5টা ক্যারেক্টার এক ইমোশন, সেকেন্ড ডিটারমিনেশন, থার্ড লিডারশিপ কোয়ালিটি, 5 সোশ্যাল ওয়ার্ক, এবং 6 নম্বর হচ্ছে অ্যাংরিনেস, রাগ। আমি ওখানে একটা শুধু একটু ভাগ করেছি, রাগ। মেষ যখন রাগে তখন মশালের মতো, দেখুন একটা মশালের ছবি আঁকা আছে। সিংহ যখন রাগে তখন হচ্ছে লোহা গরম রডের মতো, আর ধনু যখন রাগে তখন বাচ্চাদের ফুলঝুরির মতো। কিরকম ব্যাপারটা হলো, মেষ যখন রেগে যেয়ে 4টে কথা বলবে, মশাল যেমন নাকি নিজে জ্বলে কিন্তু মানুষকে আলো দেখিয়ে রাস্তায় নিয়ে যেতে সাহায্য করে, গুহার ভেতরে মশাল জ্বলে, পালকি আগেকার দিনে চলতো হাতে মশাল নিয়ে। তো মশাল হচ্ছে রেগে 5টা কথা বললেও তার সামনের লোককে কিন্তু সেই রাগের ভেতর দিয়ে বোঝানোর চেষ্টা করে যুক্তিপূর্ণভাবে যে তার কোথায় ভুল হয়েছে, এবং সেই ভুলগুলো সে যদি শুধরে নেয় তাহলে কিন্তু তার জীবন অনেক সুন্দর এবং ভালো কাটবে। হয়তো বলছে রেগে, রাগটাকে সরিয়ে দিলে মেষের রাগের ভেতর দিয়েও কিন্তু এটা অ্যাডভাইস ঝরে পড়ে, এবং সামনের লোক যাতে ভালো থাকে তার জন্য কি যুক্তিপূর্ণ কথা ঝরে পড়ে। যদি আসি সিংহতে, এরা যখন রেগে যায়, আমরা কি আলোচনাটা শেষ করে ফোনটায় যাব, বেটার হয়? ফোন এসছে, এসছে, তাহলে একটা ফোন নিয়ে নি, তারপর আমি সিংহেতে আসছি। নমস্কার, কে রয়েছেন? নমস্কার ম্যাডাম, আমার নাম মৃণাল ভৌমিক, আমি নিউ ব্যারাকপুর থেকে বলছিলাম। মৃণাল ভৌমিক, নিউ ব্যারাকপুর। আপনি আপনার সম্পর্কে জানবেন তো? হ্যাঁ ম্যাডাম, আমি আমার নিজের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। আমার 1 সেপ্টেম্বর 1982। 1 সেপ্টেম্বর 1982। সময়?
সময় দুপুর 12:53। 12:53 দুপুর, কোথায় জন্ম? কলকাতা। দুপুর দুপুর কলকাতা। 12:53 হ্যাঁ, দুপুর 12:53 কলকাতাতে জন্ম। কি বার ছিল যদি জানাতে বুধবার? পারতেন? বুধবার ছিল। হ্যাঁ, বুধবার। আচ্ছা, প্রথম কথা বলি আপনাকে যে আচ্ছা আচ্ছা আপনার লগ্ন হচ্ছে স্করপিও এবং রাশি হচ্ছে ক্যাপ্রিকন, হ্যাঁ বৃষ- স্যার, এটা বৃশ্চিক জানি স্যার, এটুকুই বৃশ্চিক জানি। এবং মকর, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ, আচ্ছা। এটুকুই জানি। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে আপনার কিন্তু খুব সাবধানে থাকবেন, শরীর নিয়ে কিন্তু খুব ভোগান্তি রয়েছে, এটা প্রথম কথা। হচ্ছে, বিশেষ স্যার, করে হচ্ছে প্রচুর। বাত, দ্বিতীয় কথা স্পন্ডেলাইটিস, তৃতীয় কথা চোখের সমস্যা এবং স্কিনের কিছু প্রবলেম দেখা যাচ্ছে। হ্যাঁ হচ্ছে আমার, যেটা বলেছেন সবকটাই হচ্ছে। স্কিনের প্রবলেম বা স্পন্ডিলাইটিস একদম হচ্ছে স্যার। হ্যাঁ, এবং পরে যে কিন্তু পায়ে কিংবা কাঁধে একটা সময় চোট লাগার সম্ভাবনা দেখা যাচ্ছে, কোন সময় সেটাও বলা যায়, কিন্তু এখানে যে সময়টা পাই না, ওটা একদম বলা যায় যে এটা চোটের একটা জায়গা দেখা যাচ্ছে। আপনি হয়তো বলে দিলেন আপনি- এখানে একটা অ্যাপ্রক্স অ্যাপ্রক্স যে পড়ে গিয়ে কিন্তু চোট আঘাতের একটা যোগ দেখা যাচ্ছে, হয়তো মাথাতেও আপনি চোট পেতে পারেন, একটু সাবধান। বুঝতে পেরেছি। ঠিক আছে থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এবার বলি আপনার কর্মের ব্যাপারে। এবার মুশকিলটা হচ্ছে আপনি নিজে যথেষ্টভাবে কর্মের দিকে উদ্যোগও রয়েছে, প্ল্যানও রয়েছে, এগোনো বটেন, কিন্তু খানিকটা যেয়ে না ওই ত্রিশঙ্কুর মতো দাঁড়িয়ে যে গেলেন আর এগোয় না আর পিছোয় না, ওখানেই আপনি লাট খেতে থাকেন, যার জন্য আপনার একটা অদ্ভুত ফ্রাস্ট্রেশন কাজ করে। অ্যাম আই রাইট অর রং? হ্যাঁ একদম ঠিক, আপনি একদম ঠিক বলছেন, একটু ভুল বলছেন না স্যার। আচ্ছা, আপনার কর্মের জায়গাতে ব্যবসা এবং চাকরি দুটোই দেখাচ্ছে। আপনি কি সরকারি কর্মযোগের সঙ্গে যুক্ত হওয়ার জন্য কখনো চেষ্টা করেছিলেন? আমি কন্ট্রাকচুয়াল এমএসএমই টুল রুমে ছিলাম স্যার, ওখানে আমার একটা যোগ ছিল, কিন্তু কোনোভাবে ওটা মিস হয়ে গেছে। আবার কি যোগ আছে? আমি সব সময় বলি কি জানেন তো, সুযোগ থাকবে, সুযোগ আসবে, কিন্তু সুযোগকে ধরে রাখার চেষ্টা করতে হয়। অবশ্যই একজন অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন দরকার। সুযোগ আপনার আবার আসবে, সেটা কিন্তু 26-এর মাঝামাঝি আবার একটা সুযোগ আসবে। তবে ব্যবসার কিছু করার কথা আপনি ভাবছেন বোধহয়, হয়তো কিছু ব্যবসার দিকে। ব্যবসায়ী, প্রচন্ড ব্যবসায়ী ইয়েতে আমি একদম শিওর করতে। আপনি বলুন যে আপনি কিসের ব্যবসা করছেন এখন? র মেটেরিয়ালস, র মেটেরিয়ালস এর ব্যবসা করার কথা ভাবছেন, উনি এখনো শুরু করেননি। এগোবেন কি এগোবেন না, উনি দ্বিচারিতায় ভুগছেন। কিন্তু 82 ইনবর্ন বয়সটা কিন্তু একটা এস্টাবলিশমেন্টের জায়গায় চলে গেছে ওনার। একদম তাই। তো আপনি, আমার মনে হয় যে কোনো অ্যাস্ট্রোলজির একটা গাইডলাইন নিয়ে নিন আপনি যদি এগোতে চান, কারণ আপনি ভাবেন বেশি, কর্মের দিকে দক্ষতা যতটা আছে একটু বেশি ভাবেন কাজ করার থেকে। তো কাজটা আগে করুন, ভাবনাটা পরে করুন, নেমে পড়ুন, দেখা যাবে, কিন্তু একটা শিডিউলে হাঁটুন প্লিজ, একটা শিডিউলে এই হাঁটুন। যে ওনার এতটা দেরি আমি কি হলো, কিছু ভুল বলছি আপনাকে? না স্যার, আসলে স্যার সম্প্রতি আমার মা মারা গেছে। আমি একটা কর্মে পেয়েছিলাম, কিন্তু মা মারা গেছে, সেই কর্মটাও চলে গেছে স্যার। হলো তো। এবং এই সময়টা 2026 আপনার পক্ষে খুব ভালো বছর নয়, কিন্তু এটা আপনাকে আমি বলে দিলাম। এই জন্য আরো পরিশ্রম করতে হবে, বেটার আমি বলছি আপনি কারো গাইডলাইন নিয়ে হাঁটুন প্লিজ, কি আপনার রাশি ভালো লগ্ন হবে। বললেন ওনার? হ্যাঁ? রাশি লগ্ন কি বললেন? উনার রাশি লগ্ন রয়েছে হচ্ছে স্করপিও এবং ক্যাপ্রিকন, বৃশ্চিক এবং মকর। মানে বৃশ্চিক স্যার, একটা রাশি কথা, আর মকর লগ্ন। বৃশ্চিক স্যার, আমি যদি বৃশ্চিক লগ্ন, মকর রাশি। রাশি। হ্যাঁ বলুন। আমি কোনো গাইডলাইন নিই স্যার, আমি কি জীবনে উন্নতি করতে পারবো? সেই রকম একটু উন্নতি সুযোগ পাবো? সামান্য একটু পেলে আমি অনেকটা এগিয়ে যেতে পারবো। সামান্য নয়, আপনি অনেক উন্নতি সুযোগ পাবেন। আরে কি মুশকিল, আপনার রয়েছে শ্রবণা নক্ষত্র। শ্রবণা নক্ষত্র যথেষ্ট ভালো নক্ষত্র, এবং এই নক্ষত্র চন্দ্রের নক্ষত্র, উন্নতি আপনার দাঁড়িয়ে আছে, কিন্তু নাক্ষত্রিক বিচারে যদি এবং তার সঙ্গে জ্যেষ্ঠা, অতএব আপনার উন্নতি হবে, এই নিয়ে কোনো চাপ নেই। আপনি বেকার টেনশন করে Thank you, উন্নতিকে thank you, sir, নষ্ট অনেক করবেন। thank you। আপনি এতটা ভরসা দিলেন, এরকম ভরসা আমি কোথাও পাইনি। ব্রেনেতে সব সময় পজিটিভ এনার্জি রাখবেন। আগে হাঁটুন না একা, দেখুন না, না পারলে তো আছি, কিন্তু আগে একা চেষ্টা করুন, আগে একা চেষ্টা করুন, এরকমটা কে বলে? আগে একা হাঁটুন। এই রকমটা কে বলে? মৃণাল বাবু, এটা আপনি বলবেন। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। একদম এই রকম কথা, মানে সত্যি কথা বলতে অনেক শ্রেষ্ঠ এত মন খুলে কথা বলা। একদম সঙ্গে থাকুন, ধন্যবাদ। আমাদের হাতে সময়টা ভীষণ কম। উনি কিন্তু দিনে মানে
প্রতিদিন দেখেন এরকম নয়, না আমি সপ্তাহে 4 থেকে 5 দিন দেখি, সপ্তাহে রোজ 4 দেখি থেকে না। 5 দিন, ম্যাক্সিমাম 3 জন, মিনিমাম 2 জন। বুঝতেই পাচ্ছেন উনি খুব পিন পয়েন্ট প্রেডিকশন করেন। এবং আপনাদের সিস্টেমটা হচ্ছে, যারা দেখাতে চাইছেন তারা এই ফোন নাম্বারে ফোন করবেন, আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দেবেন, উনি আপনার অ্যাস্ট্রোলজিক্যাল যে চার্ট সেই চার্টটা তৈরি করবেন। আপনি যখন আসবেন আপনার চার্ট আপনার সামনে থাকবে এবং উনি যেটা বলবেন, আপনি যেটা বলবেন দেখবেন মিলিয়ে নেবেন একদম। এবং আর এর প্রতিকারটা যে নিতেই হবে এরকম না ব্যাপার না, নেই। এখানে বলে রাখি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। রেমিডি করে প্লিজ মাথা খারাপ করবেন না। আপনার জীবন আপনার হাতে, আপনি হাঁটবেন, আমি কাউন্সেলিং করব, আপনি চলবেন, আমার ব্রেন চলবে। দেখুন আপনাদের লাইফ ঠিক দাঁড়িয়ে যাবে। তবে এবছর কাদের কাদের কোন কোন নক্ষত্রের হ্যাঁ। একটা ডেভেলপমেন্ট আমি একটু বলে দিই। আর্থিক এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে, আর্থিক এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটামুটি রেবতী নক্ষত্র যাদের রয়েছে, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী নক্ষত্র যাদের রয়েছে, রেবতী একদম লাস্টে, রোহিণী নক্ষত্র যাদের, তাদের কিন্তু এবছর চিকিৎসা শাস্ত্রে ডেভেলপমেন্টের বিশাল চান্স রয়েছে এবং জয়েন্ট ক্র্যাক করার কিন্তু খুব ভালো সুযোগ রয়েছে। যাদের রেবতী নক্ষত্র রয়েছে, যাদের মৃগশিরা নক্ষত্র রোহিণী রয়েছে, নক্ষত্র এই হ্যাঁ রোহিণী নক্ষত্র রয়েছে, আর যাদের মৃগশিরা নক্ষত্র আছে বৃষ রাশির দিকে, ইয়েতে নয় মানে মিথুনে নয়, বৃষ রাশির দিকে, সেই মৃগশিরা নক্ষত্রের কিন্তু আর্থিক ডেভেলপমেন্ট মার্চ এপ্রিল মাসের পর থেকে শুরু হচ্ছে। এবং পুরনো হয়তো কোনো কাজ আপনাদের করে আটকে রেখেছে, তাকে ইনভেস্ট হয়ে আছে, এবার লোকেরা সেটা কিনতে আসবে। অনেক আছে প্রমোটিং করেছে, বাড়ি বিক্রি হচ্ছে না, এই মার্চ এপ্রিল পর থেকে কিন্তু সেই বিক্রি শুরু হবে এবং হাতে টাকা আসবে। কিন্তু বি কেয়ারফুল, মে জুন মাসে দুম করে কিছু ইনভেস্ট করবেন না, ইনভেস্ট করলে কিন্তু টাকা আটকে যেতে পারে। অতএব সেই জায়গাতে প্রচুর একটা ব্যয়ভাব দেখা যাচ্ছে মৃগশিরা নক্ষত্র। এই ব্যয়ভাবটাকে কিন্তু অবশ্যই আপনাদের নিজেদের মাথা খাটিয়ে আটকাতে হবে। আর ডেভেলপমেন্টের কথা যদি বলেন, বিদেশ কানেকশন রয়েছে রোহিণী নক্ষত্রের, এবং যারা বিদেশে চাকরি করতে যেতে চাইছেন মার্চ মাসের পর থেকে ট্রাই করুন, দেখুন আপনাদের বিদেশ কানেকশন কিন্তু খুব স্পিডে হয়ে যাবে। এটা বলুন রোহিণী নক্ষত্র। রোহিণী নক্ষত্রে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা যারা করছেন তারা অবশ্যই কৃত্তিকা নক্ষত্রের যারা বৃষ রাশিতে রয়েছে, সেই কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিরা কিন্তু যদি ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করতে চান তাহলে মে মাসে খুব শুভ সময় এখান থেকে শুরু করুন। এবং বিবাহের জায়গাও কিন্তু রোহিণী নক্ষত্র খুব ভালো একটা রুট আপ দিচ্ছে, কিন্তু অবশ্যই সেটা মার্চ এপ্রিল পর্যন্ত। মে মাসে কিন্তু এই যোগটা কেটে যাচ্ছে, তো যা করার মার্চ এপ্রিলের মধ্যে কিন্তু এই বিবাহের যোগটাই ঠিক করতে পারে। এটা কিন্তু ব্যাপক অর্থে বললাম। পার্সোনাল চার্টে যদি কোথাও নাক্ষত্রিক ক্ষেত্রে যদি কোথাও কোনো অবস্ট্রাকশন থাকে, তাহলে কিন্তু আমার এই কথা খাটবে না। আমি সবসময় বলি ম্যাক্সিমাম পসিবিলিটি। আপনি ট্রু ফলসেই থাকছেন, মানে ব্যাপারটা সে হয় না, আমরা ফিলোসফি যেমন ট্রু ফলস করে, একদমই তাই। মানে এটা আছে, এটা সর্বৈব সত্য, কিন্তু আপনার ক্ষেত্রে নাও হতে পারে, কারণ যেহেতু পার্সোনাল চার্টে যদি সেখানে অন্য কোনো নক্ষত্র কিংবা অন্য কোনো দশা কিংবা অন্য কোনো অন্তর্দশা কিংবা তার ভেতরে তার ডিগ্রি, যেমন নাকি মৃগশিরা নক্ষত্র 23 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত থাকে হচ্ছে বৃষতে, 6 ডিগ্রি 20 সেকেন্ড চলে আসে কিন্তু মিথুনে, তাহলে 30 ডিগ্রি। তো এর মধ্যে আছে কিনা, এর অনেক ক্যালকুলেশন আছে। এই ক্যালকুলেশন করে যদি নাক্ষত্রিক বিচার দেওয়া হয় তো অবশ্যই কিন্তু আপনার জীবনে একটা সুন্দরভাবে তৈরি হবে। আজকে এই যে আলোচনাটা হলো দোল নিয়ে, তো আমরা কথা শুনলামই, আগামী সপ্তাহে আবার নতুন কিছু আলোচনা থাকবে। কিন্তু আপনার এই জিওমেট্রিক্যাল ডায়াগ্রাম যেটা আপনি আজকে আমাদের সামনে তুলে ধরলেন, এই ক্যালকুলেশনটা কিন্তু অসাধারণ দাদা, অসাধারণ। মানে আপনার এটা এতদিনের পরিশ্রমের একটা ফসল বলা যেতে পারে। এবং আমি এই ডায়াগ্রামের উপরেই আমি বিচার দিই সবসময়, এবং এই ডায়াগ্রাম নিয়ে আমি কাজ করে প্রচুর, এই যে 17 বছর ধরে আমি যে কাজ করছি, এবং আমি অ্যাস্ট্রোলজিতে নর্মাল একটা কলেজ থেকে আমি কালার থেরাপির উপরে প্রচুর কাজ করেছি। মানুষের দেহে আগামী দিনে এই যে রঙের পরে, দোল খেলার পরে রং নিয়ে একটা এপিসোড করবো, একদম রঙিন এপিসোড করবো। আজকের হাতে সময় নেই, বিদায় নেবার পালা। আবারও বলবো, জীবনে কনসালটেশন বা কাউন্সিলিং এর ভীষণ প্রয়োজন রয়েছে, এবং সেটা যদি যথাযোগ্য জায়গা থেকে হয় তবেই কিন্তু আপনি একটা পথ পাবেন। আজ যেমন এখানে মৃণাল ভৌমিক একটা পথ কিন্তু পেলেন। অনেক ধন্যবাদ জানাবো দাদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।